তো পাকিস্তানের উপর যে গুরু দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা পাকিস্তান মানবে কি মানবে না, বা আইসিসির উপর যে গুরু দায়িত্ব আছে সেটাও আইসিসি পাকিস্তানকে বোঝাতে পারবে কিনা সেটা নিয়েও আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ কোনো দেশেই চাইবে না তাদের হাতে একটা সময় অনেক বছর পর যদি ক্রিকেট ফিরে আসে এবং সেটাও যদি হাইব্রিড মডেলে করাতে হয়, রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমার পক্ষ থেকে দেখতে গেলে তারা যদি রাজি হয়ে যায় তাদের জন্য ভালো, কারণ শুধু ভারতেই হাইব্রিড মডেলে খেলবে, অন্য কেউ হাইব্রিড মডেল খেলবে না, তারা পাকিস্তানেই খেলবে। ভারতের সাথে হাইব্রিড মডেল সেটা ইউএইতে হতে পারে বা শ্রীলঙ্কাতেও হতে পারে। যদি বাংলাদেশ রাজি থাকে তো বাংলাদেশেও খেলা করানো যেতে পারে, যদি বাংলাদেশ রাজি হয় হাইব্রিড মডেল খেলা করাতে। পরবর্তীতে আইসিসির কাছে তো কনফার্ম জানিয়ে দেওয়া হয়েছে। এবার আইসিসিকে একটা যে আমাদের শিডিউল থাকে সেটা শিডিউল জারি করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার 100 দিন আগে, এবং সেটা সম্ভবত 10 তারিখের আগেই আমাদের আইসিসিকে অ্যানাউন্সমেন্ট করে দিতে হবে যে খেলা কি হচ্ছে বা হচ্ছে না। এবং পরবর্তীতে পাকিস্তানের তরফ থেকে একটা খবর এসেছে যে পাকিস্তান চায়, যখন নিউজিল্যান্ড জিম্বাবুয়ে যায়নি বা এর আগে কোনো দেশ যদি কোনো দেশের ট্যুরে না গিয়েছিল সেখানে যেরকম পয়েন্ট ভাগ করে দেওয়া হয়েছিল, অর্থাৎ আমাদের ভারত ভার্সেস পাকিস্তানের যে ম্যাচ আছে, ভারত যদি পাকিস্তানে খেলতে না যায় তাহলে আমাদের সাথে ম্যাচটা রয়ে যাবে, কিন্তু আমরা না যাওয়ার কারণে আমাদের 2 পয়েন্টটা কিন্তু পাকিস্তানকে দিয়ে দিতে হবে, বা যে টিমের এগেনস্টে আমাদের ম্যাচ আছে সেই টিমকে কিন্তু 2 পয়েন্ট করে দিয়ে দিতে হবে, এটা পাকিস্তানের দাবি। তো পাকিস্তানের চেয়ারপারসন যে আছে নাকভি সাহেব, তো আইসিসি যদি তাকে বোঝাতে পারে, সে যদি রাজি হয়, সে বড় স্ট্রেট ফরওয়ার্ড লোক, সে বলে দিয়েছে ভারত যদি খেলতে না আসে কোনো ব্যাপার না, খেলতে হবে না। তো এরকমভাবে তারা হাইব্রিড মডেল করাতে চায় না। কিন্তু আবার অন্য দিক থেকে একটা কথা, যে ভারত যদি খেলতে না যায় পাকিস্তানে, তো পাকিস্তানের যে রেভিনিউটা আসার কথা সেটা আসবে না, এবং কোনো স্পন্সারই বড় স্পন্সার কিন্তু সেখানে আগ্রহ দেখাবে না, অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগ্রহ দেখাবে না। মানে ভারত নেই, মানে বিসিসিআই নেই, তো রেভিনিউ নেই, তো এরকম একটা পজিশানে চলে এসছে। এরপর দেখা যাক আইসিসি পাকিস্তানকে বোঝাতে পারে কি না। আমরা কিন্তু আমাদের তরফ থেকে বা বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে স্পষ্টই জানানো হয়েছে যে আমাদের উপর যে গুরু দায়িত্ব আছে বা গুরুমণ্ডল আছে তারা কিন্তু কোনো মতে রাজি না আমাদের টিম পাকিস্তান সফরে যাক, এবং এটা আমাদের তরফ থেকেও একদম কনফার্ম যে আমাদের টিম যাচ্ছে না। যেহেতু বিসিসিআই বলে দিয়েছে সেহেতু আমাদের মতামতে তো এত এখানে কোনো ব্যাপারই নেই, কারণ আমাদের বেশিরভাগই দেশের লোক চায় না যে আমাদের টিম পাকিস্তানে যাক, কারণ আমাদের মতো যে প্রতিদ্বন্দ্বিতা লেগে থাকে তার জন্যই। তো যাই হোক, এখন পরবর্তী ম্যাচে যদি আমরা আসি, ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের সেকেন্ড টি20 ম্যাচে জস বাটলার ফিরে আসে এবং সেটা প্রথম ম্যাচে 115 মিটারের 6 মারে। মানে প্রথম ম্যাচের লিটারেলি তার সেকেন্ড ম্যাচে প্রথম ম্যাচ ছিল, সে 115 মিটারের 6 মারে এবং সেটা স্টেডিয়ামের বাইরে পাঠায়। তো ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড টি20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে 158 রান করে 8 উইকেট হারিয়ে, যেখানে রোমেন পাওয়েল 43, রোমেরিও শেফার্ড 22 এবং নিকোলাস পুরান 14 রান করে। ইংল্যান্ডের তরফ থেকে লিয়াম লিভিংস্টোন 16 রান দিয়ে 2 উইকেট, সাকিব মাহমুদ 20 রান দিয়ে 2 উইকেট এবং ডেন মসলি 29 রান দিয়ে 2 উইকেট নেয়। এবারে একটা ব্যাটিং পারফরমেন্স যেটা জস বাটলার এবং আমাদের উইল জ্যাকের মধ্যে হয়েছে। জস বাটলার করে 83 এবং তারপরেই হুইল জ্যাক করেছে 38, অর্থাৎ জস বাটলারের রিপিট টেলিকাস্ট করতে গিয়েছিল কিন্তু অপোজিটটা হয়েই বসে আছে। তো অপর দিক থেকে লিয়াম লিভিংস্টোন 23-এ নট আউট থেকে, এবং ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে রোমেরিও শেফার্ড 42-এ 2 উইকেট এবং আকিল হোসেন 24 রান দিয়ে 1 উইকেট নেয়। ইংল্যান্ড 161 রান করে 3 উইকেট হারিয়ে এবং 14.5 ওভারে ম্যাচ জিতে যায়।